প্রেয়সী আমাকে সহ গোটা 14 গোষ্ঠীকে বোকা বানিয়ে দিল দেখছে। তুমি এখন আমার, এত লজ্জার কি আছে? ভীষণ লজ্জা করছে তনিমার, চোখ নিচে নামিয়ে রেখেছে, দু পায়ে বৃদ্ধাঙ্গুলি দ্বারা অনবরত মেঝেতে ঘষে যাচ্ছে। তার মনে হচ্ছে এখনই ধরনী তুমি দ্বিধা হও, আমি প্রবেশ করি তোমাতে। ইয়াকুব তার থুতনি ধরে উপরে তুলল। এখন তুমি আমার আর আমি তোমার। একটা লাল টুকটুকে বইয়ের স্বপ্ন দেখেছিলাম, খোদা আমার সে স্বপ্ন খুব জলদি পূরণ করেছেন, তার দরবারে হাজার শুক্রিয়া। অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে হলেও আমি তোমাকে পেয়ে গেছি। আমার হৃদয়ে যে অপূরণীয় ক্ষত তৈরি হতে যাচ্ছিল তাই ইতিমধ্যে সেরে গেছে। এবার ভেতরে চলো, আমাদের বিশ্রামের প্রয়োজন। সেই দিন ইয়াকুব তানিশাকে ফোন দিয়েছিল যেন একা তনিমাকে নিচে পাঠায়। তানিশা ইচ্ছে করে তার গায়ে পায়েস ফেলেছিল। তারপরে ইয়াকুবের এক সহকর্মী তাদের বাসার দারোয়ানকে কথায় ভুলিয়ে রাখে, আর সবার নজর ফাঁকি দিয়ে ইয়াকুব তনিমার হাত মুখ বেঁধে ধরে তাকে গাড়িতে বসায়। ইয়াকুব তনিমার চোখ মুখ খুলে দেয়। রাদীপ সাহেব, আপনি এখানে কেন এনেছেন? ছাড়ুন বলছি। গাড়ি আপনি চালান মহাজান ভাই, তোমাকে একটু চমকে দিলাম, কেমন লাগলো? আমি আপনার সাথে যাব না, ফিরিয়ে নিয়ে চলুন বলছি। মিছে মিছে রাগ দেখি লাভ নেই, মনে মনে আপনিও আমার জন্য আকুল। ক্ষমা করবেন এমন করার জন্য। আপনি না আমাকে ভালোবাসেন না? এর উত্তর আপনি আগে আমায় দিয়েছিলেন। তনিমা গাল ফুলিয়ে বসে রইল। ইয়াকুব আর তনিমা একটা শপিং মলে গেল। এই কয়েক মাসে চাকরি করে সে 21,000 টাকা জমা করতে পেরেছিল, আর কিছু আগের টাকা ছিল। এই দিয়ে সে তনিমার জন্য 900 টাকা দিয়ে একটা শাড়ি আর 17,000 টাকার মধ্যে এক জোড়া চুড়ি, নাকফুল আর পাতলা একটা চেন কিনলো। এখন আপাতত এটা থাক, পরে আমি অনেক দামি জিনিস কিনে দেবো, পড়বেন না? তনিমার চোখে পানি চলে এলো। অবশ্যই, কেন না। ইয়াকুব একজন বন্ধুর সাথে কথা বলে কাজের ব্যবস্থা করলো। আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে তনিমার খালাখালু উপস্থিত ছিল, আর ইয়াকুবের পক্ষে ইসমাম আর তার বন্ধুরা। তারপর সাক্ষীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। ইয়াকুব যে কিভাবে এই ব্যবস্থা করলো তনিমা ভেবে পায় না। বর্তমানে ভোরের এক চিলতে আলো এসে পড়লো তনিমার মুখে। তনিমা একটু নড়েচড়ে উঠলে ইয়াকুব পর্দা টেনে দিল। তারপর তনিমার গালে তার হাতের ছোঁয়া দিল। ঘুমন্ত তনিমাকে দেখে ইয়াকুবের মনে হলো সে দুনিয়াতে সবচেয়ে সুন্দর রমণীর দেখা পেয়েছে। বর্তমানে ইয়াকুব আর তনিমা বসে আছে, সাথে বসে আছে সানা, ইসমাম, আজরা, নাবিল। সবাই কেমন পিটপিট চোখে দেখছে তাদের। তনিমার এই চাহনির অর্থ বুঝতে পেরে লজ্জায় পরাণ যায় যায় অবস্থা। বড়দের সাথে আলোচনা হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাতেই রাজশাহী রওনা হবে। তনিমার বাসার সবাইকে বোঝানো হবে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা জরুরি। বিয়ে যেহেতু তাদের মতামতের ভিত্তিতে হয়েছে তাই যেন মেনে নেওয়া হয়। এতক্ষণ তারা বসে বসে ইয়াকুব আর তনিমার প্রেমের কাহিনী শুনলো। আজরা বলল, তোমাদের প্রেমের নাম হলো তবে বমিময় প্রেম। ভাবি হলেন ঝগড়া বিলাসী আর ইয়াকুব ভাইয়া মদন বাবা, তবু আমি ভাবির পক্ষে। নাবিল, সানাও তাতে মত দিল। তোরা দেখি ভাবি পেয়ে আমাকে দূরে ঠেলে দিয়েছিস। ইসমো, তুই? আমিও ভাবির পক্ষেই। 5টা না 10টা না, একটা মাত্র ভাবি। হাসির বন্যা বয়ে গেল সবার মাঝে। তাদের এমন আনন্দ তনিমার মনের মধ্যে আশার সঞ্চার করলো। মঞ্জুর সাহেব কিছুটা নরম গলায় বললেন, আসলে ছেলে যে এভাবে পালিয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সে নাকি গায়ে হলুদের দিন সকালেই বিয়ে করে নিয়েছে। এখন ছেলে মেয়েকে ক্ষমা করে দিন, ওরা সুখে থাকলেই আমাদের সুখ, তাই না? জি ভাইজান, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। মেয়ে আমার ইয়াকুবের সাথেই সুখী হবে। তবে তবে আমার মেয়ে অনার্স ফাইনাল পরীক্ষা দিলে তারপর তাকে অনুষ্ঠান করে আপনাদের বাড়িতে পাঠাবো। আর কয়েক মাস বাকি। তার চিন্তা করতে হবে না ভাই, ছেলে ততদিন এখানেই আছে। আমার মেয়েটাকে দেখে রাখবেন বেয়ান সাহেবা। আমার অনেক আদরে ছিল দুজনেই। নাসিরকেও আমার খুব পছন্দ। আমার বিশ্বাস সে মেয়ের কোনো ক্ষতি হতে দেবে না। আম্মু, নাসির না, ইয়াকুব। আপনি চিন্তা করবেন না, ও আমার মেয়ে হয়েই থাকবে। যেহেতু আমার ছেলের প্রিয় তাই আমাদেরও প্রিয়। মেয়ে আমার ভয় পেয়ে এত বড় পদক্ষেপ নিত না। যদি না আমি তার মতামতের মূল্যায়ন করতাম। ভাগ্যিস ইয়াকুব ছিল, না হলে মেয়ে আমার বিপদে পতিত হতো। আমার ছেলে যথাসাধ্য চেষ্টা করবে তাকে সুখে করার। সকলে তাদের বিয়ে এত সহজে মেনে নিবে তা কখনোই ভাবতে পারেনি। বাকি সবাই দুপুরের দিকে চলে গেলেও তনিমা আর ইয়াকুব এখানেই আছে। তনিমা ইয়াকুব ঘরে প্রবেশ করলো, তেমন জিনিসপত্র নেই। তনিমা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছে। এটা তার পরিচিত ঘর, তবু সব নতুন মনে হচ্ছে।
কারণ এখানকার বাতাসে ইয়াকুবের সুবাস ভেসে বেড়ায়। ইয়াকুব তনিমার কাঁধে থুতনি রেখে বলল, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি তনিমা, শুনছো? তোমাকে আর এখানে থাকতে হবে না। লজ্জা ভাবটা এবার তুমি ঝেড়ে ফেলতে পারো। চুমু কিন্তু একটা মাটিতে পড়বে না। নষ্ট পুরুষের নষ্টামি ভরা গান। হায়, সময় কোথায় পেলাম? তবে আজকে তো আমি আম্মুর কাছে যাব, ধরবেন কি করে? আগামী মাসে ঢাকা যাচ্ছে। আপনার নিস্তার নেই ঝগড়া বিলাসী। আমি আপনাকে ভয় পাই না, খাম্বা সাহেব উর্ফে মদন বাবা। আজরা ভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়ে মাত্র বাসায় ফিরেছে। ক্লান্ত শরীর বিছানায় পড়তে নিদ্রার রাজ্যে প্রবেশ। ঘুমের মধ্যে আজকে আজরা একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। লজ্জায় নিজে ঘুম থেকে উঠে গেল, নিজের দুগালে কষে দুটো চড় দিল, বুকে থুতু ছিটালো আর বাম পাশেও। ছি আজরা, এটা কি দেখলি তুই? ইসমাম ভাইকে জড়িয়ে ধরেছিস। নির্লজ্জ মেয়ে, এক সেকেন্ড, সেদিনও তো জড়িয়ে ধরেছিলি। হায় হায়, তুই আবেগের বশে ইসমাম ভাইকে জড়িয়ে ধরেছিস? এসব শয়তানের ধোকাচ্ছি, সে তোর ভাই হয়, ভাই। আজরা বাহিরে এসে তার ছোট চাচাকে দেখতে পেল। তার ছোট চাচা বড় সোফায় বসে চা খাচ্ছে। আজরাকে দেখে তিনি বললেন, আয় মা আয়। আরে বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, তুমি এখন এখানে কি করো? দা লেজি ম্যান, অলস ছেলে। এই তো আগামীকাল তোদের সাথে আবার ফেরত যাব। আজকে আমরা সবাই শপিং করতে যাব। কিন্তু আমাদের শপিং তো শেষ। আরে এগুলো আমার পক্ষ থেকে সবাইকে টুকটাক কিনে দেব। তোমার তো দেখছি অনেক টাকা হয়েছে তাহসিন, তা আমাকে ভুলে যেও না। তাহসিন জামান হেসে ফেললেন। আজরা তার দাদার নকল করছিল। আচ্ছা, ইয়াকুবের বউ তো আসবে না, বিয়ের 3 দিন আগে যোগ দিবে, ওর জন্য কিনবো বুঝতে পারছি না। তনিমা ভাবি অনেক ভালো, যা দেবে খুশি হয়ে তাই নিবে। ইয়াকুবটাও মামার আগে বিয়ে করে ফেললো, সব পাকা। আর কিছুদিন দেরি করলে আমিও তোমার আগে বিয়ে করে নিতাম। ইস, তুই হলি আমাদের বংশের একমাত্র রাজকুমারী, কোনো রাজপুত্র ছাড়া তোকে বিয়ে দিব না। এটা একবার বড় চাচার সামনে বলতো চাচ্ছু। ওরে বাবারে, নিজের কান যেচে কে পচাতে চাইবে? সবাই কেনাকাটা করে ইরাদের বাসায় বসেছে। সবাই সবার শপিং ব্যাগগুলো খুলে খুলে দেখছে। আজরা সানার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে ইসমাম তার হাত টেনে ধরলো, তারপর তার হাতে একটা ব্যাগ দিল। আমি সবার জন্য গিফট কিনেছি, তোমার জন্য কিনেছি। আরে এটা তো একটা সোনালী রঙের ওড়না, কারুকার্যটাও বেশ সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আপনি কেন আনতে গেলেন? তুমি বিয়ের দিন পরার জন্য যে লাল রঙের ড্রেসটা নিয়েছো সেটার সাথে কোনো ওড়না নেই ইডিয়েট। এমন গাধা মেয়ে মানুষ শুধু দামি জামা দেখে দেই দেই করে নাচে। ওড়না যে দোকানদার দিল না, তোমার মতো ছাগল তা কিভাবে দেখলো না? ছাগল না ইসমাম ভাই, ছাগি হবে। অসহ্য। কথাটা বলে ইসমাম চলে গেল। আজরা জোর গলায় বলতে চাইলো অন্য আছে, কিন্তু খুঁজতে গিয়ে দেখলো সত্যি নেই। এই লোকটা চশমা পরেও এত বেশি দেখে, হাফ মেন্টাল, অটিস্টিক। 15 দিনের ব্যবধানে আবার সবাই সিলেটে উপস্থিত। তার দাদার বাসায় ছোট্ট থাকতে অনেক আশা হতো। বাড়িটা বাইরে থেকে দেখতে কিছুটা পুরনো ধাঁচের হলেও ভেতরে ভীষণ সুন্দর। এখানের রুমগুলো অনেক বড় বড়, শহরের বাড়িগুলোর মতো ছোট ছোট ঘর না। আজরার দাদা অনেক শখ করে এই বাড়িটা বানিয়েছিল। বাড়িটা দোতলা, প্রায় প্রত্যেকটা রুমের সাথে এমনকি রান্নাঘরের সামনেও খোলা বারান্দা। খোলা বারান্দায় আর লম্বা করিডোরের জন্য আজরার এই অদ্ভুত বাসাটা এত পছন্দ। বাসার পেছনের দিকে একটা পুকুর আছে, তবে সময় বিবর্তনে পুকুরটা এখন কাদা পুকুর হয়ে গিয়েছে। আজরা পুকুরটাকে ভালো করে দেখলো। কাদা পুকুরে ইসমামকে ধাক্কা দেওয়ার বাসনা অদম্য হলো না। ইসমামের সাথে তার সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে, তবে তাকে দেখলে আজরার দুষ্ট মন কেন যেন মাথাচাড়া দিয়ে ওঠে। মন শুধু বলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কখনো মন বলে তাকে যাওয়া আসার পথে ধাক্কা দিত, কখনো বলে ইসমাম পড়াতে বসলে তার পরিপাটি করা চুলগুলো এলোমেলো করে দিত, কখনো বলে তার গায়ের উপর পানি ফেলে দিত, কখনো মনে হয় তাকে ল্যাং মেরে ফেলে দে। কিন্তু এইসব করতে গেলে কোথাও যেন একটা বিপত্তি বাঁধে। ইসমামের কুচকানো ব্রু দেখে আজরার মায়া লাগে।
মাঝে মাঝে মনে চায় খুব যত্ন করে ওড়নার কোণাটা দিয়ে তার মুখের ঘাম মুছে দিতে, আবার মন চায় তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, যেখানে ইসমাম হবে একজন শ্রোতা, অধীর আগ্রহে বসে থাকা একজন শ্রোতা, যার প্রতি মুহূর্তে মনে হবে পর মুহূর্তে তার মুখ নিঃসৃত শব্দগুলো কেমন হবে। কিন্তু বাস্তবে ফিরে এলেই আজরার এসব ভাবনা অহেতুক মনে হয়। না না, পুকুরে ফেলবে না, অন্য কিছু প্ল্যান করব। এখন যদি পুকুরে ফেলি তাহলে তাহলে এমনও তো হতে পারে সে আগে থেকেই যেহেতু জানে আমাকেও পুকুরে ফেলে দিল, তাই সাবধানে থাকতে হবে, অন্য কিছু একটা ভাবতে হবে। বিয়ের আর 6 দিন বাকি। আজরা উপর থেকে নেমে এলো। বাড়ির সবাই মিলে কোথায় কিভাবে লাইটিং, ডেকোরেশন, পর্দা লাগানো হবে সেই নিয়ে আলোচনা করছে। বিয়ে একটা বিশাল যন্ত্রণা, এগুলো দেখে আজরারও তাই মনে হলো। আজরা তার মাকে বলল, আম্মু, ঘরে বসে বিরক্ত লাগছে, আমি তাই একটু বাইরে হাঁটতে যাব। দাঁড়া, একা একা যাবে না, নাবিলকে সাথে নিয়ে যা। আজরা বিশাল একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। তার মা যে কেন তাকে সবসময় চোখে চোখে রাখে তার কারণ সে বুঝতে পারে না। আজরা গেটের বাহিরে নাবিলকে খুঁজলো, না পেয়ে একটা হাঁটা দিল। এখানকার সব রাস্তাঘাট চেনা, কোনো সমস্যা নেই, মোটামুটি খোলামেলা জায়গা। আজরার দাদা বাড়ি সিলেটের তামাবিলে। সবুজ পাহাড় আর টিলায় ঘেরা সিলেট জেলার প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্য সবার মন কাড়ে। সিলেটের সৌন্দর্যে বিমোহিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো সিলেটকে সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন তার সময়ে। সিলেটের জেন্তাপুর উপজেলা অবস্থিত। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি স্থান তামাবিল। সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলং এর 5 কিলোমিটার পূর্বে তামাবিলের শুরু। সিলেট জেলা থেকে তামাবিলের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। তামাবিল মূলত বাংলাদেশ সিলেট এবং ভারতের শিলং এর মধ্যাকার সীমান্ত সড়কের একটি চরকি। তামাবিল থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখা যায়। তাই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যে বিমোহিত হয়ে দর্শনার্থী হিসেবে ঘুরতে আসা তরিকুল জামান এখানে এক ফালি জায়গা কিনে নেন বন্ধুর সাহায্যে। তামাবিলে যাওয়ার পথে বাঁকে বাঁকে বিশাল পাহাড় ও ঝর্ণার এক ফলক দর্শন তামাবিল ভ্রমণের পিপাসা ক্ষণে ক্ষণে বাড়িয়ে তোলে। এছাড়াও তামাবিলের সৌন্দর্য উপভোগের জন্য আছে স্বচ্ছ পানির লেক, তামাবিল 0 পয়েন্ট এবং জেন্তা হিল রিসোর্ট। এখানে মূলত খাসিয়া সম্প্রদায়ের মানুষই বেশি বসবাস করে। তবে আজরার দাদার বাড়ির আশেপাশে বেশ কিছু বাঙালি পরিবারও আছে। আজরা হাঁটছে। কিছু দূর যেতেই কৌশিকের সাথে দেখা হলো। সাবাদের বাড়ি আজরাদের বাড়ি থেকে বেশি দূরে না। কৌশিকের পরনে একটা লুঙ্গি আর টি শার্ট। এই সুভাষিনী, কেমন আছো? ভালো আছি কৌশিক চাচু, আপনি কেমন আছেন? কৌশিক আজরার মুখে চাচু ডাকটা শুনে প্রতিবারই আহত হয়, চোখ মুখ কুঁচকে ফেললো। তার সাথে সাবার বোন সুরাইয়াও ছিল। আজরার মাথায় ঘোমটা দেওয়া ছিল। হঠাৎ মাথা থেকে বেশি ঘোমটাটা পড়ে গিয়েছে। কৌশিক বিস্ময় নিয়ে বলল, তোমার চুলগুলো তো অনেক সুন্দর। আজরা তাড়াতাড়ি ঘোমটা মাথায় দিয়ে দিল। হঠাৎ পেছন থেকে ডাক এলো, কি ব্যাপার আজরুস, একা একা বাইরে কেন বেরিয়েছিস? তোকে না নাবিলকে সাথে নিয়ে আসতে বলা হয়েছিল? বোরকা ছাড়া কেন বেরিয়েছিস বাইরে? একটা থাপ্পড় দিলে চোখে তারাবাতি দেখবি। চল এখান থেকে। ইসমাম ভাই, আরে আমি তো। আপনাদের সাথে পরে দেখা হবে, আমাদের একটু জরুরি কাজ আছে। কথাগুলো বলে ইসমাম আজরাকে হাত ধরে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যেতে শুরু করলো। আজরার কেন যেন খুব খারাপ লাগলো, কান্না কান্না ভাব হলো মনের মধ্যে। আবার তুই করে বলল, আজকাল তুই তো করি শুনতে একদম ভালো লাগে না ইসমামের মুখে। এ কি, আমাকে কই নিয়ে যাচ্ছেন? আমরা বাসায় যাব না? বাসায় যাবে না, সোজা হাঁটো। এখন কেন আবার তুমি বলছেন? ইসমাম কোনো কথা বলল না। কথা বলুন। একটু আগে তো তুই তুকারি করে খারাপ ব্যবহার করেছিলেন, এখন আবার কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাম আজরাকে নিয়ে একটা বিলের সামনে দাঁড় করালো। বিলের জায়গায় জায়গায় পদ্ম ফুল ফুটে আছে, গোলাপি সবুজে বিলটা ছেয়ে আছে, মৃদু বাতাস বইছে। তারা বাহ্যিকতায় বেশ শান্ত হলেও অভ্যন্তরীণ তাণ্ডব যে সবটা তোলপাড় করছে। ইসমাম আজরার খসে পড়া ঘোমটা তুলে দিল আবার। কেন টেনে নিয়ে এসেছিলেন? মানুষের সামনে একটা ভদ্রতা বলতে জিনিস তো আছে।
ইসমামের মেজাজের পারদ উচ্চ হয়ে গেল। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে, অথচ এখন অভদ্র আর অসভ্য লোকের কথা বলছে। আজরা বাড়ির রাস্তা চিনে, তাই সে সেদিকে হাঁটা ধরলে ইসমাম তার হাত চেপে ধরে। বড্ড ইচ্ছে না তোর ওই লোকের সাথে কথা বলার? এখান থেকে এক পা সামনে বাড়িয়েছিস তো সোজা পাহাড়ের চূড়ায় নিয়ে ধাক্কা দিব। এই তোকে এত স্বাধীনতা কে দিল? কে দিল বল? বাড়ি থেকে কেন না বলে বেরিয়েছিলি? আশেপাশের মানুষ সম্পর্কে কোনো ধারণা আছে তোর?